পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সময় খুব কষ্ট নেমে আসে। আর এই কষ্ট যদি হয় কাছের মানুষকে হারানোর কষ্ট, তাহলে জীবন হয়ে ওঠে একদম দুর্বিষহ। কষ্টের সময় মানুষের অবস্থা এমন হয় যে সে তার ভাষা একদম হারিয়ে ফেলে। সত্যি কথা বলতে যার যায় সেই বোঝে তার কষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে এক কাপ চা নিয়ে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছিল। জলদি জলদি চা নিয়ে আমি একদম বেলকনিতে চলে এসেছিলাম। তো একটু বৃষ্টির পানিও নিয়েছি কাপের মধ্যে। তো এটা আসলে প্রকৃতিপ্রেমিক যারা বৃষ্টি পছন্দ করে তাদের জন্য আসলে বেশ ভালো লাগে। তো নাস্তা খাওয়ার পরে এখন আমি পুরো বাসা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। বাসা গুছানোর তো আসলে কোনো শেষ নেই, সারাদিনই চলতেই থাকে। টুকটাক বাসা গুছিয়ে নেওয়ার পরে আমি কিচেনে চলে এসেছি। আজকে বেশ কিছু মশলা করতে হবে। তো জিরাটা আমি প্রথমে ভেজে নিব। একদমই জিরা গুঁড়া নেই, একদমই শেষ হয়ে গিয়েছে। গরম মশলার গুঁড়াটাও করতে হতো, তো ভাবলাম ওটা কয়েকদিন পরে করব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি একটা সাইডে রেখে দিয়েছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওটা আমি ব্লেন্ড করে নিব। আর এদিকে হচ্ছে আমি মাছ বের করে রেখেছিলাম সকালেই। তো সকাল সকাল এখন একদমই উঠতে ইচ্ছে করে না, মনে হয় একটু যদি ঘুমিয়ে থাকতে পারতাম। বৃষ্টির সময় দেখবেন একদম কাঁথা গায়ে দিয়ে সুন্দর করে কিন্তু ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে। আর ইঝান যেহেতু অনেক ছোট, তো ইচ্ছে করে বাবাটাকে ধরে আমি একটু ঘুমিয়ে থাকি। তো ও কিন্তু চায় যে মা আমার পাশে একটু শুয়ে থাকুক। তো এদিকে হচ্ছে তেলাপিয়া মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে তেলাপিয়া মাছ রান্না করব অনেক দিন পর। তা আবার তো তেলাপিয়া মাছ ভীষণ পছন্দ। এদিকে তেলাপিয়া মাছটা আমি ভেজে নিচ্ছি, আর অন্য সাইডে পালং শাক নিয়ে এসেছিল সারিকার বাবা। তো পালং শাকটাও কিন্তু আমার ভীষণ পছন্দ। তো আজকে বলতে গেলে যা কিছু রান্না হবে সব কিছুই কিন্তু আমার খুব পছন্দের। তো শুধুমাত্র আমার পছন্দ বললে ভুল হবে, আজকে কিন্তু যা রান্না করা হবে বাসার প্রত্যেকেরই খুব পছন্দ। তো এদিকে হচ্ছে শাকটাও বসিয়ে দিয়েছি আর মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো মাছটা আমি আজকে কচু দিয়ে রান্না করব। তো তার জন্য এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো সব মশলা একসাথে কষিয়ে নেওয়ার পরে আমি কচুটা এখানে দিয়ে দিব। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, তার মধ্যে আবার একটার পর একটা দুর্ঘটনা। তো আসলে যে নিউজগুলো প্রতিনিয়ত আমরা দেখছি, আমি জানি শুধু আমি না, এখন বাংলাদেশের সবাই, এমনকি দেশের বাইরে যারা রয়েছেন আমাদের দেশের, তারাও কিন্তু নিউজগুলো দেখছে। তো এত কষ্টকর, আসলে বিষয়টা এত কষ্টকর যেটা আসলে কেউ হয়তোবা মুখে বলে ভাষায় প্রকাশ করতে পারবে না। তো সবাই আমরা যেহেতু যারা মেয়েরা আছি, আমরা মা হয়েছি, আমরা জানি যে এই বিষয়গুলো কতটা কষ্টকর। যতবার নিউজগুলো দেখছি ততবার কিন্তু চোখের পানি আটকানো যাচ্ছে না। আমি এই কয়েকটা রাত একদম ঘুমাতেও পারছি না। যতবার চোখ বন্ধ করছি শুধুমাত্র কিন্তু সেই বাচ্চাগুলোর ফেস, সেই বাবা মাগুলোর আর্তনাদ, সব কিছু যেন চোখের সামনে ভেসে উঠছে। কেন হলো, কি কারণে হলো, কোনো কিছু বুঝে ওঠার আগেই যেন তাদের প্রাণগুলো চলে গেল। তো আমরা সবাই দোয়া করব সব সময় যেন এই বাচ্চাগুলোর বাবা মাকে আল্লাহ এই কষ্ট সহ্য করার তৌফিক দান করে। এইরকম সিচুয়েশনে আমার যে জিনিসটা খুব বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে পানির দাম বেড়ে গিয়েছে। এক বোতল পানির দাম ৬০০ টাকা নিয়েছে। রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া ডাবলের চাইতেও বেশি নিয়েছে। আমি বারবার চিন্তা করছিলাম যে আসলে কি তারা মানুষ নাকি অমানুষ। এরকম একটা সিচুয়েশনে তারা কিভাবে পারলো এগুলো করতে। আরে ভাই, এ সময় তো উচিত যে কাউকে ফ্রিতে পানি দেওয়া, এ সময় উচিত কাউকে ফ্রিতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। জীবন বাঁচানোর চাইতে তো বড় কিছু আর হয় না। একটা মানুষকে বাঁচাতে পারবো, এইটার চাইতে তো বড় কিছু আর হয় না বলে আমার মনে হয়। তো দোয়া করি আল্লাহ সবাইকে সুবুদ্ধি দান করুক, কোন সিচুয়েশনে কোনটা করতে হয় এটা বোঝার অন্তত পক্ষে আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু হয়েও গিয়েছে। আমার গত ভিডিওতে অনেক আপুরা জানতে চেয়েছিলেন আমার রাইস কুকারটা কেমন কেমন সার্ভিস দিচ্ছে, অনেকে দাম জিজ্ঞেস করেছেন। তো এখানে ভাত রান্নাটা হয়ে গিয়েছে, আর এখানে যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম সেটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এই জার দুইটা যেহেতু খালি হয়ে গিয়েছিল, ক্লিন করে এখন রিফিল করে নিচ্ছি।
তো রাইস কুকারটা কয়েকদিন হয়েছে আমি আসলে ইউজ করেছি। যখন দীর্ঘদিন ইউজ করব তখন হয়তোবা ওভাবে বলতে পারবো। তবে আমার কাছে বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে স্কেবি ব্র্যান্ডের ছিল। আর এটার দাম ছিল ৩,০০০ টাকা। আর এটাতে ১.৫ কেজি চালের ভাত হবে এমনটা দেখেই নিয়েছি। যেহেতু হুটহাট বাসায় কিন্তু লোকজন চলেই আসে, তো সেই প্রেক্ষিতেই কিন্তু একটু বড় মাপেই নেওয়া হয়েছে। তো কালারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো আমার এই কালারটাই ভালো লেগেছিল বলেই আমি এটা নিয়েছি। তো আশা করছি যেসব আপুরা কোশ্চেন করেছিল প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি। তো আরজে লাইফস্টাইল থেকে রেশমা আপুও কিন্তু জানতে চেয়েছিল। তো আশা করছি আমার সকল প্রিয় আপুদের কোশ্চেনের আনসার আমি দিতে পেরেছি। তো এখানে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি এখন কিচেনটা একটু হালকা করে ক্লিন করে নিব। দেখা যায় হালকা করে ক্লিন করলে খুব একটা জোরে সোরে ক্লিন করার প্রয়োজন হয় না। ইদানিং মাসের বাজারগুলো এমনভাবে করা হয় যখন যেটা শেষ হয়ে যায় তখন সেটা আনা হচ্ছে, যার কারণে কিন্তু আসলে কি থাকলো কি না থাকলো খুব একটা দেখা হয় না। তো আমি ভেবেছি কিচেন টিস্যু মনে হয় ভেতরে আরও ১-২টা প্যাকেট আছে, দেখলাম আর একটাও নেই। তো এটা ফাঁকাই রাখতে হবে আপাতত। আমার গত ভিডিওতে মুসলিমা আক্তার আইডি থেকে আপু হচ্ছে কমেন্ট করেছে, আপু আপনি পরোটা ডো কীভাবে করেন? প্রতিটা পরোটা ফুলেছে। আর আপনি যে কাঁঠালের তরকারিটা যে কড়াইতে রান্না করেছেন সেটা কিসের কড়াই, আর এটার প্রাইসটা কত? তো আপু আমি যেভাবে করি নর্মালি, যে আমি ময়দা বা এমনি নর্মালি যে আটাটা থাকে সেখানে আমি সামান্য পরিমাণে লবণ দিই। এরপরে হচ্ছে ওখানে আমি কুসুম গরম পানি দিই। কুসুম গরম পানি দেওয়ার পরে আমি হচ্ছে আস্তে আস্তে করে বেশ খানিকটা সময় ধরেই কিন্তু আসলে ডোটা তৈরি করি। তো একটু বেশি সময় ধরে যদি মথে নেওয়া যায় তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ফুলে ওঠে। আর আপু জিজ্ঞেস করেছিলেন কড়াইটা কিসের ছিল, খুব সম্ভবত দস্তার। আর এটা আমি নিয়েছিলাম আপু আরএফএল বেস্ট বাই থেকে। আর এটা আমি অনেক আগে নিয়েছিলাম, তখন হয়তো বা খুব সম্ভবত ইছানের বয়স ৫ মাস কিংবা ৬ মাস এমনটাই হবে। তো আমার আসলে ননস্টিকের যে পাতিল হাঁড়ি রয়েছে সেগুলোর চাইতে কিন্তু এই দস্তার কড়াইতে পাতিলেই রান্না করতে বেশি ভালো লাগে। তো আমি দেখা যায় ওগুলো কিনে একদম তুলেই রাখি, মাঝে মাঝে শখ করে রান্না করি। না হলে নর্মালি আমার এগুলোতেই রান্না করতে বেশি ভালো লাগে। এখানে যে টি কর্নারটা ছিল সেটা কিন্তু সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি কাঠের ট্রেগুলো খুব সুন্দর করে মুছে নিচ্ছি। এই ফাঁকগুলোতে কিন্তু ভালোই ধুলা জমে, তো সেগুলোতে আমি ভেজা একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। তো দেখা যায় প্রত্যেক দিন কিন্তু হালকাভাবে সব কিছুই ক্লিন করা হয়, কিন্তু তারপরেও দেখেন এতটাই ময়লা হয়ে যায়। তো এইভাবে যদি হালকা করে কিছুদিন পর পর একটু ভেজা কাপড় দিয়ে এগুলো ক্লিন করা যায় তাহলে খুব বেশি কিন্তু নোংরাও হয় না। আর প্রত্যেক দিন তো হালকাভাবে ঝেড়ে মুছেই নিই। এখন আমি আমার এই সেলফটাও সুন্দর করে ক্লিন করে নিব। আমার এই কিচেন অর্গানাইজারটা আপুরা এত বেশি পছন্দ করেছেন, এত বেশি পছন্দ করেছেন। তো ফার্স্ট যখন আমি নিয়ে আসি তখন অনেক আপুরাই বলেছিলেন যে আপু বিজনেসের জন্য আপনি এটা নিয়ে আসেন, আপনার কাছ থেকে নিব। তো এটা আসলে আমি কোথাও থেকে নিইনি, এটা আমি পার্সোনালি বানিয়ে নিয়েছিলাম। তো আসলে এটা এতটাই হার্ডি করে বানানো, এতটাই সুন্দর করে বানানো, যেটা দেখতেও ভালো লাগে, এটাতে জিনিস রেখেও কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। তো আমি আজকে ভিডিওতে আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু আমি আসলে বিজনেসের জন্য সেল করি না। তো আপুরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, তো আসলে আমার কাছে এটা একটু ঝামেলাই মনে হয়। আমি যেহেতু এই সেলফটা একদম চুলার পাশে রাখি, যার কারণে কিন্তু অনেক তেল কাস্টে পড়ে যায়। তো এটা আমি একটু ভীম দিয়ে সুন্দর করে কিন্তু ঘষে নিয়েছি, দেখেন বার্নিশের কোনো সমস্যা হবে না। তো আমি এভাবে সুন্দর করে কিন্তু ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পরে একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু মুছে নিলাম। আর এগুলোর ভেতরে যে কি পরিমাণে তেল চিটচিটে হয়েছিল সেটা বলার বাইরে। তো আমি দেখা যায় রান্নার পরে একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিই। তবে এই যে গাছের যে প্লান্টারটা আর এই যে স্পুন হোল্ডার, এইটা কিন্তু খুব একটা আমার ক্লিন করা হয় না। নিচের যে সুন্দর সুগার পটগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন করা হয়। তো এই জন্য ভাবলাম এগুলোকে আজকে সুন্দর করে ভীম দিয়ে একদম ঘষে মেজে ক্লিন করে ফেলি। তো এই জন্য কিন্তু ক্লিন করছিলাম। বাসায় যত জিনিস আমি মনে করি বাসায় কিন্তু ঠিক ততটাই কাজ, কারণ যত জিনিস থাকবে এই জিনিসগুলো ক্লিন করতে কিন্তু ঠিক ততটাই সময় ব্যয় হয়। তো আমরা মেয়েরা তো আসলে সংসারের জন্য জিনিস না কিনেও থাকতে পারি না, তো একটার পর একটা কিনতেই থাকি। আর এই যে এগুলো গুছানো ক্লিন করা এগুলো একটা বাড়তি ঝামেলা। তো আমরা ভালোবেসে কাজ করি, ভালোবেসে সংসার করি বলেই কিন্তু আমাদের কাছে ঝামেলাটা মনে হয় না। সব মেয়েরাই কিন্তু আমরা সুন্দর করে সংসার করতে পছন্দ করি। তো এইখানে হচ্ছে আমি কিন্তু এগুলো ক্লিন করে নেওয়ার পরে যেটা করেছিলাম যে একটা একদম শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। একটু যখন শুকিয়ে গিয়েছে তখন জায়গা মতো সব কিছু রেখে দিচ্ছি। কিচেনে যদি মানি প্লান্টের গাছ রাখা যায়, আমি মনে করি যে কোনো গাছ রাখলেই মনে হয় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
তো যার কারণে আমি এখন দেখা যায় দিনের অর্ধেকটা সময় এখানে রাখি আর বাকি অর্ধেকটা সময় বেলকনিতে রাখি। তো রান্নাবান্না শেষ করার পরে কিচেনটা সুন্দর করে এভাবে পরিপাটি করে ক্লিন করে নিয়েছি। বিশ্বাস করেন এরকম কিচেনে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় এরকমই থাকুক। কিচেন ক্লিন করার পরে আমার আরও কিছু কাজ ছিল, তো সেগুলো করার পরে আমার গোসল করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম সারিকা আসুক স্কুল থেকে, তখন মা মেয়ে একসাথে খাবো। তো ওর হাত মুখ ধোয়াই শেষ হচ্ছে না, তো আমার প্রচুর খিদা লেগেছিলো, এই জন্য আমি খেতে বসে গিয়েছি। তো এখানে আমি আজকে পালং শাক কুচু দিয়ে আর মাছ দিয়ে খাচ্ছি। তো এত মজার হয়েছিল তরকারিগুলো, তো আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। তো সকাল থেকে ডেলিভারি ম্যান ফোন দিচ্ছে, আমার একটা পার্সেল এসেছে। তো আমি বললাম, ভাই আমি তো কোনো কিছু অর্ডার করিনি। তো বললো, না আপু আপনাকে হয়তো কেউ কিছু পাঠিয়েছে। তো আমি তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছি যে আসলে কে কি পাঠালো। তো সারিকার বাবাকে বললাম, তুমিও চলো আমার সাথে নিচে, আমি একা পার্সেলটা রিসিভ করবো না, আমার খুব ভয় লাগছে, না যেন কে কি পাঠালো। তো একসাথে দুজনে গেলাম, তারপরে গিয়ে একদম জাস্ট খুলতেই দেখি যে একটা খেলনার বক্স। তো তখন বুঝলাম যে হয়তো বা আমার কাছের কেউ আপু পাঠিয়েছে, পরে এটা নিয়ে উপরে চলে আসলাম। তো আমি যখন পার্সেল ওপেন করছি তখনও কিন্তু আমি শিওর জানি না কে পাঠিয়েছে। তো এখানে একটা সুন্দর অটোরিকশা ছিল, খেলনাটা এত কিউট ছিল, মাশাল্লাহ আমার খুব বেশি ভালো লেগেছে। তো আমি শুধু বারবার খুলছি আর চিন্তা করছি যে আসলে কে পাঠালো। তো যাকে সন্দেহ হয়েছে যে আপু পাঠিয়েছে, আমি সেই আপুকে একটা মেসেজ দিলাম যে আপু তুমি কি কিছু পাঠিয়েছো নাকি আমার জন্য। তো আপু পরে কল করলো এবং বললো যে হ্যাঁ আপুই পাঠিয়েছে। তো এটা হচ্ছে বগুড়া থেকে পলি আপু পাঠিয়েছে। তো আমাদের অ্যানিভার্সারি গিয়েছে, বাচ্চা দুইটার বার্থডে গিয়েছে, এই জন্য আপু হচ্ছে এই গিফটগুলো পাঠিয়েছে। তো আমি কি বলবো, আসলে আমার ভাষা নেই। আমি বলছিলাম আপু দোয়া রেখো প্লিজ, এগুলো পাগলামি করো না আর। তো এখানে হচ্ছে আপু 3টা মগ দিয়েছিল, একটা হচ্ছে যে ডিজাইনের আমাদের 2 হাজব্যান্ড ওয়াইফের জন্য, আর যেটা রেড অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন ছিল সেটা সারিকার জন্য দিয়েছে আপু। তো আসলে আমার বলার মতো কোনো ভাষা নেই, আমি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি এখানে। তো আমার কাছে মনে হয় আমার বাকিটা জীবন সার্থক। আমি আর বাকিটা জীবনে কিছু করি আর না করি, মানুষের দোয়া ভালোবাসা এটাই আমি মনে করি অনেক বড় একটা বিষয়। তো সত্যি আমার এত বেশি আমি আবেগ আপ্লুত হয়ে যাই যখন মাঝে মাঝে হাবিবা আপু রান্না বান্না করে দিয়ে পাঠায়। তো আসলে একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে এইরকম পাগলামিটা করে বলেন তো। তো এখানে আমি তখনও জানি না এই ব্যাগে কি আছে। তো পরে ওই যে অনেকক্ষণ ধরেই আর কি এটা খোলার চেষ্টা করছিলাম, অনেকগুলো কস্টেপ দিয়ে পেঁচানো ছিল। তো পাশে বসে কিন্তু ইজান খুব বেশি এক্সাইটেড, সে তো খেলনা পেয়ে অনেক খুশি। বাচ্চাদের যেটা হয়, ও খেলনা পেয়ে ভীষণ খুশি। আর এটা বারবার জিজ্ঞেস করছিল, আম্মু এখানে কি আছে, এখানে কি আছে। তো আমি একটু সন্দেহ করছিলাম হয়তো বা চকলেট আছে, কারণ আপু নর্মালি চকলেটই দেয়। তো যখন আমি চকলেট দেখেছি তখন কিন্তু শিওর হয়েছি যে এটা পলি আপু ছাড়া আর কেউ হবে না হয়তো। তো তারপরে দেখলাম যে হ্যাঁ আপুই দিয়ে পাঠিয়েছে। তারপর আপু বলছিল আমি কিছুই দিয়ে পাঠাতে পারিনি। তো আমি বললাম তুমি আর কি পাঠাবে। তো আপু ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমার জন্য সবসময় দোয়া রেখো আর এভাবেই ভালোবাসা দিও, তবে গিফট আর পাঠাবে না কখনোই। রিকোয়েস্ট করলাম কখনোই আর এই পাগলামি করবে না। নেক্সট তুমি যদি আমার বাসায় আসো তাহলে আমি ভীষণ খুশি হব, তোমার অপেক্ষায় থাকলাম। সব কিছু বের করে নেওয়া হয়ে গিয়েছে, তো চলেন দেখি আসলে কি কি আপু পাঠিয়েছে। তো এখানে আপু হচ্ছে একটা বেডশিট দিয়েছে, তো বেডশিটটা খুব সুন্দর ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই যে এখানে হচ্ছে এই ফুলের ছিল খুব সম্ভবত। তো আমি কিন্তু এটা ওপেন করে দেখিনি, বেডশিটটা এখনও পুরো। তো আমি বুঝতে পেরেছি এমনটাই হবে। তো বেডশিটটা পরবর্তীতে আমি ওপেন করেছিলাম, ভীষণ পছন্দ হয়েছে আমার, আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর ছিল। তো আপু এখানে ইছানের জন্য একটা খেলনা দিয়েছে, আর সুন্দর সুন্দর 2টা মগ দিয়েছে আমাদের দুইজনের জন্য আর সারিকার জন্য একটা। তো এগুলো আপু আড়ং থেকে নিয়েছিল। তো আপু গল্প করছিল যে এত মগ দেখছিলাম কিন্তু ভালো লাগছিল না, সবগুলোতে কোথায় মিস্টার, কোথায় মিসেস, কোথায় মম। তাই আপু খুব হাসাতে পারে, আমি হাসতে হাসতে একদম অবস্থা খারাপ। আর এই যে এখানে চকলেট দিয়েছিল বাচ্চাদের জন্য বেশ কিছু, আর এই যে আপু বেডশিটটা দিয়েছে। আপু অনেক 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 ভালোবাসা, তবে আমি আবারও বলছি এই ধরনের পাগলামি আর কখনোই করবে না প্লিজ। তো এই মগটাও কিন্তু খুব কিউট ছিল। তো ইছান কিন্তু ভীষণ খুশি, চকলেট সেই সাথে হচ্ছে তার খেলনা পেয়ে। এই যে এখানে চকলেটগুলো পাওয়ার সাথে সাথেই বাচ্চাদের যা হয়, আর খেলনাটা এতটাই কিউট ছিল, একদম সুন্দর মুভ করছিল, কিন্তু ও আসলে ধরতেই দিচ্ছিল না যে আমি একটু ক্যাপচার করব। তো সবগুলো জিনিস আমি গুছিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। আর এটা ছিল একদম সন্ধ্যার পরে, মোটামুটি 7:30টার পরে ছিল।
তো সারিকা ইজান এই সময়টাতে খুব কিন্তু জ্বালায় নাস্তা খাওয়ার জন্য। ওরা এর আগে কিন্তু খেতে চায় না, যেহেতু সারিকা স্কুল থেকে একটু দেরি করে আসে। তো ও যখন আসে বিকেলবেলায় ও ভাত খায়, তো ওর পেটটা ভরাই থাকে। তো সাধারণত যেটা হয় যে একদম 7:30টার পরে ওর নাস্তা খাওয়ার জন্য আসলে ক্ষুধাটা লাগে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, প্যানকেক তৈরি করে দিই, ইঝানেরও খাওয়া হবে, তোমারও হবে। ইঝান কিন্তু প্যানকেক ভীষণ পছন্দ করে। তো আজকে ভাবলাম যে কলা এভাবে দিয়ে তারপর প্যানকেক বানিয়ে দেখি কেমন লাগে। তো বেশি বানাইনি যে বাচ্চারা আবার পরে খেতে পারবে কি পারবে না, নতুন রেসিপি ট্রাই করছি। তবে বিশ্বাস করেন পরবর্তীতে দেখলাম এই জিনিসটাই খেতে বেশি ভালো লাগছিল। তা আসলে সবসময় একঘেয়েমিতে না করে আমরা কিন্তু মাঝে মাঝে একটু ভিন্নতা আনতে পারি, এতে করে বাচ্চাদেরও ভালো লাগে। তো দেখা যায় সবসময় তো গোল গোল করে প্যানকেক তৈরি করা হয়, তো আজকে চিন্তা করলাম এইভাবে করি, তাহলে হয়তো বা বাচ্চারা একটু দেখেও আর কি পছন্দ করবে। তো সত্যি তাই হয়েছে, যখন শেপটা দেখেছে তারা কিন্তু খুব এক্সাইটেড, খুব খুশি কখন খাবে। হোম অফ ডিলার্স আইডি থেকে আপু, চামেলি আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আপু হচ্ছে গত ভিডিওতে বলেছিল আপু শুক্রবার বিকেলবেলা চা খেয়ে আরাম আয়েসে তোমার ভিডিও দেখা শুরু করেছি, যাতে কোনো ডিস্টার্ব না হয়। তো তোমার পুরো ভিডিও দেখে নিলাম, তোমার পরোটা দেখলেই আমার তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে। আপু চলে আসো, আসলে আমি ভীষণ খুশি হব সত্যি। আপু অসংখ্য ধন্যবাদ সবসময় এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো তোমার জন্য অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো। তো এক এক করে সবগুলো প্যানকেক কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এখন একসাথে আমরা 3 জন মিলে খাবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।